আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার অধিকার গল্পের 13 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তোর আদরের ভাইপো মেয়রের ছেলের হাত ভেঙে তাকে হসপিটালে এডমিট করে দিয়ে এসেছে নিজ দায়িত্বে। কমিশনার সাহেবের কাছে কথা তুলেছেন মেয়র সাহেব, তিনি আসবেন বাড়িতে। এবার বলে দিচ্ছি একে আমি বাঁচাতে পারবো না, যা খুশি হোক নিয়ে ধরে যাক পুলিশ। নিখিল উঠে দাঁড়িয়ে বলল, আসতে দাও কমিশনারকে, তিনি না আসলে আমিই যেতাম। খাবার টেবিলে সব ভাই বোনরা হা করে শুনছে। বৃষ্টি ফিসফিস করে বলল, ভাইয়া তো দেখছি একদম ফাটিয়ে দিয়েছে রে বন্ধু। নেহা গুতা মারলো বৃষ্টিকে। নিখিলের সরু দৃষ্টি নেহার উপর। নেহা দাঁত বের করে কোন রকম পানির গ্লাস হাতে তুলে নিল। এই ছেলের দিকে এখন ভুলেও তাকানো যাবে না। আওয়াজ শুনে ছুটে এসেছে গৃহিণীরা। মাহফুজ চৌধুরী কৌতূহল হয়ে জিজ্ঞেস করলেন, এমনটা কেন করেছে নিখিল? নিখিল বলল, আমার বউয়ের হাত ধরেছিল রাস্কেলটা, ওকে যে জানে মেরে দেয়নি এটা ওর ভাগ্য। নিখিলের কথা শেষ হওয়ার আগে মুখে পানি নিয়ে কেসে উঠল নেহা। বেচারির চোখ উল্টে আসার উপক্রম। হামিদা বেগম এগিয়ে এসে পিঠে হাত বোলালেন তার ব্যস্ত কণ্ঠ। তারপর বলল, সাবধানে খাবি তো। নেহা একবার তাকালো নিখিলের দিকে। ওর কাশির চোটে চোখ দিয়ে পানি চলে এসেছে, নাক মুখ লাল হয়ে গেছে। নিখিল নেহার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। নেহা চোখ নামিয়ে ফেললো। আজকের মতো আর ওরকম পরিবেশ নেই, নিজেদের প্ল্যান স্থগিত করেছে ওরা। নিখিল হনহন করে চলে গেল না খেয়ে। হামিদা বেগম ডাকলেন কিন্তু শুনলো না। বাকিরা টেবিলে বসলো এসে। ওরা কোনো রকম খেয়ে ভাগলো। জেরিন সাব্বির ভার্সিটিতে চলে গেল। বড় আবুর রাগ শান্ত হলে কাল সকালে আবার নিজেদের কাজ করবে তারা। আর এদিকে বেশ অলস সময় কাটছে নেহা আর বৃষ্টির। দুজন মিলে কথা বলছে ছাদের একপাশে দাঁড়িয়ে। ভেবেছে একটু বের হবে বাইরে হাঁটার জন্য। আজ আবহাওয়া ভীষণ ভালো, ফুরফুরে বাতাস ছড়িয়েছে। ছাদের একপাশে ফুলের গাছ লাগানো, গোলাপ গন্ধরাজের গ্রান মিশে এক মিষ্টি সুবাস ছড়িয়েছে। চোখ বন্ধ করে শ্বাস টানলো নেহা। ফুরফুরে মেজাজ তার খুব জানতে ইচ্ছে করছে নিখিল আজ সারাদিন খেয়েছে কিনা। সকাল সকাল তো ভাব নিয়ে বেরিয়েছে এই ছেলে। বিকেল 3টা বাজতে চললো। বৃষ্টির ফোন বেজে উঠলো শব্দ করে। মিহির নামটা জলজল করে উঠলো স্ক্রিনে। বৃষ্টির মুখ জুড়ে হাসি, যা মুগ্ধ নয়নে দেখলো নেহা। দোয়া করে ফেললো ফটাফট যাতে সারা জীবন এভাবে হাসি খুশি থাকে মেয়েটা। মিহির ভাই সত্যিই অমায়িক মানুষ। হঠাৎ নেহার মন খারাপ হলো। নিখিল ভাই কেন তাকে একবার ফোন করে না? কাজের ফাঁকে জানতে চায় না সে কি করছে? সারাদিন কি মানুষটা তার কথা একবারও মনে পড়ে না? এত কাজ করা লাগবে কেন তার? বিষণ্ণ মনে তাকালো লম্বা ডালপালা ছড়িয়ে দেওয়া গাছটার দিকে। ফোন হাতে তুলে নিল, কিন্তু ফোন দেওয়া হয়ে ওঠে না আর কোথাও। যেন একটা অদৃশ্য দেয়াল রয়ে গেছে তাদের মাঝে। বৃষ্টি এসে হঠাৎ নেহার হাতে ফোন গুজে দিয়ে বলল, কথা বল। নেহা ভ্রুকুচকে বলল, মিহির ভাইয়ের সাথে আমি কি কথা বলবো? বৃষ্টি ফোন ধরিয়ে দিয়ে ততক্ষণে চলে গেছে। নেহা বোকার মতো তাকিয়ে থেকে ফোন কানে ধরলো। নেহা কিছু বলার আগে ওপাশ থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠটি ভেসে আসলো। তারপর বলল, ফোনটা কানে নিতে এত সময় লাগে তোর? নেহা চমকে উঠলো। মিহির ভাইয়ের বদলে নিখিল ভাই কেন ফোন করেছে তাকে? নিখিল বলল, কথা বলবি না নাকি? নেহা বলল, কি কথা বলবো? নেহার কথা শুনে হাসলো নিখিল। সত্যি মেয়েটা আস্ত বোকা, শুধু মুখেই ফটফট করে। নিখিল চেয়ারে গায়ে লিয়ে চোখ বন্ধ করে বলল, যা খুশি। নেহা বলল, আপনি খেয়েছেন তো নিখিল ভাই? নিখিল বলল, তা জেনে তুই কি করবি? আমার খাওয়া না খাওয়া তোর কি আসে যায়? নেহার রাগ লাগলো, ফোন দিয়েও এগুলো কেমন কথা? সব কথার উত্তর দিতে গিয়ে পেঁচানো লাগবে কেন এত? নেহা বলল, কিছু না। ফোন দিয়েছেন কেন আপনি আমাকে? আমার প্রতি হঠাৎ এত দরদ উতলে উঠলো কেন? ফোন দিয়েছেন তো মনে হয় ভুল করে। মিহির ভাই আপনাকে জোর করে মোবাইল হাতে ধরিয়ে দিয়েছে, না হয়তো জীবনেও ফোন করতেন না আমাকে। নেহা ফট করে কলকটি দিয়ে হনহন করে নিচে চলে গেল। বিড়বিড় করে বলল, অসহ্য লোক। নেহা বৃষ্টির হাতে ফোন ধরিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হ, শাড়ি পরবি বুঝলি, আজকে মন ইচ্ছে মতো ঘুরবো রিক্সায় করে। তোর ভাই দিয়েছে মেজাজটা বিগড়ে, আর কোনোদিন যদি এরকম হয় ফোন আমাকে দিতে আসিস তো বেশি ভালো হবে না বলে দিলাম। বেচারি বৃষ্টি হা হয়ে কথাগুলো শুনে নিল। কি থেকে কি হলো। আর এদিকে মিহির নিখিলকে 2-4টা ঘুষি দিয়েছে ইতিমধ্যে। এই শালাকে দিয়ে জীবনে প্রেম হবে না, একটু রসকস নেই। কি বললো মেয়েটাকে? তুই জেনে কি করবি? তা না, সুন্দর করে বলতো খেয়েছি, তুমি খেয়েছো। কপাল করে এমন বন্ধু জুটিয়েছে। নেহার জন্য 10 বস্তা আফসোস ছেড়ে রুম থেকে বেরোলো সে। নিখিল ভাবলেশীন ভাবে কাজে মন দিল। বৃষ্টি রেডি হয়ে এসে দাঁড়ালো নেহার রুমের সামনে। নেহা বড় হওয়ার পর শাড়ি পরেছে কিনা সন্দেহ, তবে মেয়েটার ভীষণ পছন্দ। শাড়ি কিনে রেখেছে, না হয় বড়রা কেউ না কেউ শাড়ি গিফট করেছে। আলমারির বড় অংশ জুড়ে শাড়ি আর শাড়ি। বিয়ের দিন শাড়ি পরিয়েছিল ওকে ধরে বেঁধে ছোট মা, নিজেও পারে টুকটাক। বৃষ্টি দরজা ঠেলে ঢুকলো ভিতরে। নেহা শাড়ির কুচি ধরে রেখেছে ঠিক করতে ব্যস্ত। বৃষ্টি নিচে ঝুঁকে পড়ে বসলো, কুচিতে হাত রেখে বলল, দে আমি করে দিচ্ছি। শাড়ি পরতে গিয়ে মেয়েটা পুরো ঘেমে গেছে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। নেহা সাজ বলতে শুধু হালকা রঙের একটা লিপস্টিক দিয়েছে, আর একটু আইলাইনার। কাজল পরতে গিয়ে কেটে কেটে ভাসিয়ে দেয়, তাই আর পরার ইচ্ছে জাগেনি, বাদ দিয়েছে পুরোপুরি। চুলগুলো খোপা করে নিল ভালো করে, গোলাপি পাড়ের আকাশি রঙের শাড়ি। বৃষ্টি উঠে দাঁড়িয়ে প্রথমে মাশাআল্লাহ বলে নিয়েছে, পরে শাড়ির দিকে তাকিয়ে বলল, কিরে এই শাড়ি কবে পেলি? আমাকে দেখালি না তো, ভাইয়া দিয়েছে নাকি? নেহা যেন আকাশ থেকে পড়লো, বিদ্রুপের সহিত বলল, ছি ছি, বৃষ্টি নিজের ভাইকে তুই চিনতে কিভাবে ভুল করলি বোন? এই বেটা দিব শাড়ি আর মানুষ পেলি না? যদি কোনোদিন দেয় তো মনে করবি ওই দিন পৃথিবীর কোনো এক দিক দিয়ে ধসে পড়ে গেছে। বড় হবে আবার জন্মদিনে গিফট দিয়েছিল আমায়, পড়াশোনার চক্করে তো গিফটই খোলা হয়নি।
তোর ভাইয়ের এত টাকা দিয়ে কি করে বলতো? কিপটা বেটা সবাই জন্মদিনে গিফট দিল, আর এ কোনোদিন আমাকে লজেন্সও দিল না। হতাশ, আমি খুবই হতাশ। এই জামাই নিয়ে ভবিষ্যতে আমার কি হবে? মিহির ভাই তোকে প্রেমিক হয়ে কত কিছু গিফট দিল, আর এরে দেখ, আগে তো দূর বিয়ের পরও দিল না, আবার নাকি ভালোবাসে। তোর ভালোবাসার খেতায় আগুন বদলুক। বৃষ্টি শুনলো, কি বলবে এখন, তার ভাইয়াটা আসলেই কেমন জানি, সবাইকে এত কিছু দেয় কিন্তু নেহার বেলায় ঘন্টা, বোন হিসেবেও তো দিতে পারতো। তপ্ত শ্বাস ছাড়লো নেহার, হাত টেনে রুম থেকে বের হলো। দুজন মিলে বিদায় নিয়ে রিক্সায় উঠলো। ফুরফুরে বাতাসে মন ভালো হয়ে গেল ওদের। সাড়ে বিকাল ঘুরবে আজ, পাশাপাশি হাঁটছে দুজন। রাস্তার পাশে দাঁড়িয়ে চা নিল 2 কাপ। ফুটপাতের উপর অনায়াসে বসে পড়ল নেহা। রাস্তার উপর পা গলিয়ে দিয়ে চোখ বুজে চাকে অনুভব করলো যেন বৃষ্টি একপাশে দাঁড়িয়ে খাচ্ছে। পরিবেশটা সত্যিই মুগ্ধকর। রাস্তায় গাড়ি চলছে কিছুক্ষণ পর পর। ব্যস্ত শহরে আজ কোলাহল কিছুটা কম। বৃষ্টি কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ালো বাহারি ফুলের দোকানটায়। 2টা বেলি গাছরা কিনে নিল, সাথে কয়েকটা গোলাপ। সাদা গোলাপের মিশ্রণে ফুটন্ত গোলাপগুলো জলমল করছে। নেহা খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতে ব্যস্ত। টানা টানা আঁখি যুগলে মুগ্ধতা। মন আজ অতিশয় ভালো। এত এত বিষাদ মানুষের জীবনে, তবু এই ছোট মুহূর্তগুলো যেন থমকে দেয় সবকিছু। কখনো কখনো সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে সময় দেওয়া উচিত। নিজেকে নিয়ে আমরা ভাবতেই ভুলে যাই। নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা নয়, সবাইকে ভালো রাখতে নিজেকে ভালো রাখাটা জরুরি। নেহার ঘুর কাটলো বৃষ্টির কণ্ঠে। বৃষ্টি বলল, আমার ভাই দেয়নি তাই আমি দিলাম। নেহা তাকালো বৃষ্টি বাড়িয়ে দেওয়া হাতের দিকে। গোলাপগুলো দেখে হাসলো, হাত বাড়িয়ে নিয়ে নাকের কাছে ধরলো। বৃষ্টি নিঃশ্বাস নিল। গোলাপের সবটুকু সুঘ্রাণ যেন শুষে নিল নিজের ভিতর। বৃষ্টি নেহার খোপায় গাছরা গুজে দিতে দিতে বলল, 3 মাস বিবাহিত জীবনের শুভেচ্ছা ভাবি। নেহা জোরে জোরে হেসে ফেললো এবার। তারপর বলল, 3 মাস ধরে সিঙ্গেল লাইফ বিদায় নিয়েছে আমার জীবন থেকে, কিন্তু মনে হচ্ছে আমি আজীবনই সিঙ্গেল থাকবো। তোর ভাই যা মানুষ, এরকম জামাই থাকলে সব মেয়েরাই সারা জীবন বিবাহিত সিঙ্গেল থাকবে। সন্ধ্যা গড়াতেই দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। জেরিন আর সাব্বির ভাই জানতে পারলে ওদের দুটোকে পচানলায় ডুবিয়ে দিবে। ওদেরকে রেখে একা একা ঘুরতে আসাই। বাড়ির কাছে এসে ফুচকা খাওয়ার বাহানা ধরলো বৃষ্টি। খাওয়া নামলো ওর সাথে। এই গলির পাড়ের গলিতে ওদের বাসা। আজান পড়েছে ইতিমধ্যে। নেহা ঝাল খেতে পারে না, তবুও বৃষ্টিকে সঙ্গ দিতে 1 প্লেট নিল। দোকানিকে কম ঝাল দিতে বললেও নেহার মনে হলো এখানেই কোটার সব ঝাল দিয়ে দিয়েছে। বৃষ্টির টকের দিকে তাকিয়ে নাক কোচকালো নেহা। টকটকে লাল হয়ে আছে মরিচের গুঁড়াতে। নেহা এক পাশে দাঁড়িয়ে খেতে লাগলো। অনেক কষ্টে 4টা ফুচকা খেয়েছে। বাকিটা প্লেট সহ রেখে মুখে হা করে বসে বাতাস করছে। না পাচ্ছে পানি আর না আছে মিষ্টি জাতীয় কিছু। কান দিয়ে ধোয়া বেরোচ্ছে নেহার। বৃষ্টি নিজে খাওয়া শেষ করে আসলো নেহার কাছে। নেহা বুঝলো সে ঠিক আছে, কিন্তু ফর্সা মুখশ্রী ইতিমধ্যে টমেটো হয়ে গেছে। নেহার ফোন বেজে উঠলো হঠাৎ। নাম্বার দেখার সময় নেই যেন তার। কাছের বাসায় গিয়ে পানি খেতে পারলে বাঁচা এখন। নেহা ফোন কানে ধরলো। অপাশ থেকে নিখিলের রাগে কণ্ঠ ভেসে আসলো। নিখিল বলল, কোথায় তুই? নেহার মুখ দিয়ে বেরিয়ে আসলো, ঝাল। নিখিল দ্বিগুণ চেঁচিয়ে বলল, তুই কোথায় ইডিয়েট? নেহা ফোন বৃষ্টির দিকে বাড়িয়ে দিল। কথা বলার মতো পরিস্থিতি তার নেই। বৃষ্টি ফোনের স্ক্রিনে খারস নাম লেখা দেখে ভয়ে জমে গেল। রাত হয়ে গেছে, দুজন বাসায় যায়নি, নিশ্চিত খবর পেয়ে গেছে। বৃষ্টি কাপা কণ্ঠে বলল, ভাইয়া। নিখিল বলল, তোরা দুজন কোথায়? রাত হয়েছে খেয়াল নেই? কুড়া বের করবো 2টার আমি। নেহার কি হয়েছে কথা বলতে গিয়ে ঝাল বলল কেন? বৃষ্টি ঢুক গিলল। একসাথে এত প্রশ্ন। বৃষ্টি বলল, বাসার কাছে ভাইয়া, 1 মিনিট লাগবে। আর নেহা ফুচকা খেয়েছিল, এখন ঝাল লেগেছে। নিখিল নীরব ধমক দিল যেন বৃষ্টিকে। বৃষ্টি নেহার হাতে ফোন ধরিয়ে দিল। নেহার কাদো কাদো ফেস, বেচারি মোটেও কথা বলতে চায় না এখন। নিখিল বলল, আজকে বাসায় আসি আমি, তোকে এত ফুচকা খাওয়াবো সারা জীবনের মতো শখ ঘুচে যাবে তোর। দেখবো কত খেতে পারিস। বাড়িতে একেবারে হুড়মুড় করে ঢুকলো নেহা। শাড়ির কুচি ধরে লাগিয়েছে এক দৌড়। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতলটা নিয়ে ঢকঢক করে পানি খেতে লাগলো। কিছুটা হয়তো স্বস্তি পেয়েছে ওর মুখ। পানি খাওয়ার সময় শাড়ি ভিজে অবস্থা খারাপ, সেদিকেও খেয়াল নেই তার। ফ্রিজ খুলে ভাগ্যক্রমে আইসক্রিম পেয়ে গেল। ওদিকে তাহমিদা বেগম বকে চলেছে এক নাগারে। এসব কানেও তুলছে না নেহা। হামিদা বেগম এসে যোগ দিয়েছে সাথে। ছেলের বউদের উচ্চ বাক্য শুনে বেরিয়ে আসলেন সেতারা বেগম। বউদের কড়া করে বললেন, আহা তোমরা বকছো কেন এভাবে? ঘুরতে গেলে একটু দেরি হতেই পারে, এখন ঘুরবে না তো কখন ঘুরবে? যা তো বৃষ্টি ঘরে যা, এদের কথায় কান্দিস না। হামিদা বলে উঠলো, আম্মা আপনি এই বদ্যুটাকে লাই দিবেন না, একদম মাথায় চড়েছে দিন দিন। রাস্তায় কত বিপদ আপদ ঘুরে বেড়ায় বলুন তো। সেতারা বেগম উল্টো বউদের বুঝালেন। সেতারা বেগমের মাঝে অনেক পরিবর্তন হয়েছে। নাতি নাতনিদের সাথে যথাসম্ভব বন্ধুর মতো মিশার চেষ্টা করেন। একজন প্রিয় দাদি হওয়ার লক্ষ্য তার, সে পথেই হাঁটছেন। বাকিটা তো নাতি নাতনিরাই বলবে। তবে এবার আর কোনো ভুল করতে চাই না। মানুষ মাত্রই ভুল, তবে সে ভুল থেকে শিক্ষা নেওয়াটা অধিক জরুরি, যেটা সেতারা বেগম করতে পেরেছেন। আর এদিকে বাসায় ফিরেছে নিখিল, হাত ভর্তি পলিথিন মোড়ানো ফুচকা। জেরিন সাব্বির নামলো সিঁড়ি বেয়ে। নেহার বৃষ্টিকে আচ্ছা মতো বকার ইচ্ছে থাকলেও হয়ে ওঠেনি তাদের। নেহা তো এসে বিছানায় ধপ করে শুয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়েটার অবস্থা সত্যিই শোচনীয়। নাক মুখ লাল হয়ে আছে এখনো, তাই বেশি ঘাটেনি ওরা। পরেও কথা বলা যাবে ভেবে চুপ রইল। নিখিল পলিথিন জেরিনের হাতে গুজে দিয়ে বলল, সাহসী 2 বীর নারী কোথায়? রাতের বেলা ঘোরার মতো সাহস হয়েছে দুজনের। আজ যদি মেরে সিধে না করেছি তো দেখিস। ফুচকা খাওয়া হচ্ছিল এদের, ডেকে নিয়ে আয় যা, সামনে বসিয়ে খাওয়াবো। জেরিন মিনমিন কণ্ঠে বলল, নেহা তো ঘুমাচ্ছে ভাইয়া। নিখিল ভ্রু বাঁকিয়ে বলল,
রাত 8:30টার সময় কোন মানুষ ঘুমায়? ভং ধরেছে, চিনিস না তো এটাকে? হারে হারে বদবুদ্ধিতে ভরা। তোকে ডাকতে হবে না, আমি নিজেই যাচ্ছি। সাব্বির জেরিন একে অপরের সাথে ফুসুর ফুসুর করলো নেহাকে নিয়ে। আজকে যে ওকে কি করবে ভাইয়া? নিখিল নেহার রুমের সামনে গিয়ে ওকে বার কয়েক ডাকলো। দরজা খোলা, বাতি নিভানো, পুরো রুম জুড়ে অন্ধকার। তাহলে কি সত্যিই ঘুমাচ্ছে নেহা? নিখিল রুমের ভিতর গিয়ে লাইটের সুইচ অন করতেই বড়সড় একটা বিষম খেলো। নেহার পুরো এলোমেলো অবস্থা, উপর হয়ে ঘুমাচ্ছে, শাড়ির ভাঁজে উন্মুক্ত পিঠ, কোমর, কোপা করে চুলের অর্ধেক ছড়িয়ে পড়েছে মুখে ঘাড়ে। নিখিল পরপর চোখের পলক ফেললো। রুম জুড়ে ঠান্ডা বাতাস, তবুও তার গরম লাগছে। ঘামতে শুরু করেছে ইতিমধ্যে। শার্টের 2-3টা বোতাম খুলে নিল, সরিয়ে নিল নেহার উপর থেকে। নেহাকে শাস্তি দিতে এসে নিখিল নিজেই ফেসে গেছে। মেয়েটা ওকে পাগল বানাতে উঠে পড়ে লেগেছে। নিখিল উল্টো দিকে ঘুরে নেহার নাম ধরে ডাকলো আবার। নেহার ঘুম কিছুটা পাতলা হলো, তবুও চোখ খুললো না। নিখিল আবারও বলল, তুই কি উঠবি না নাকি? টেনে তুলতে হবে তোকে। নেহার ঘুম জড়ানো কণ্ঠ। নেহা বলল, আমি কার মাথায় বাড়ি দিয়েছি? আমার ঘুম দেখে কারো সহ্য হচ্ছে না কেন? ঘুমাবো এখন আমি, আবার ডাকলে চুল টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। নিখিল আবার নিজে গিয়ে নেহার হাত টেনে তাকে বসালো। নেহার চোখ খুলে নিখিলকে দেখে হা হয়ে তাকিয়ে আছে। ঘুমটুম সব হাওয়া হয়ে গেছে মুহূর্তেই। ব্রেনে কিছুক্ষণ আগের সব ঘটনা জমা হতে লাগলো একসাথে। নেহার মনে হলো তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে হঠাৎ। নিখিল বলল, কি বলেছিস আবার বল? আমার চুল ছিঁড়বি তুই? নেহা না স্বরূপ মাথা নাড়াই। নিখিল নেহার দিকে একবার সরু চোখে তাকায়। এই বুকার হদ্দটার নিজের প্রতি কোনো খেয়ালই নেই। যে জিনিস সামলাতে পারে না ওটা পড়তে যায় কেন? নেহা হাত উঁচিয়ে চুল বাঁধতে লাগলো। নিখিল আবার কিছুটা জুড়েই বলল, এই আগে নিজেকে ঠিক কর তুই, না হয় কিন্তু আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। নেহা, পরে আমার দোষ দিতে পারবি না বলে রাখছি। নেহা বিরক্তিতে চোখ মুখ কুচকালো, বিরক্তি নিয়ে বলল, কি সমস্যা আপনার নিখিল ভাই? আমি তো ঠিক হয়ে আছি। আপনি আমার এত সুন্দর ঘুমটা কেন ভাঙালেন? এবার বলুন, পরে এখান থেকে বিদায় হন, আমি আবার ঘুমাবো। নিখিল বলল, তুই ঠিক আছিস শিওর? নেহা বলল, হ্যাঁ। নিখিল শার্টের হাতা গোটাতে মন দিল, সেদিকে তাকিয়ে বলল, আমি এখন যা করব তার জন্য আমি অনুতপ্ত নই। যদি এটা না করতাম তো আফসোস থাকতো। আফটার অল এত সুন্দর বউ আমার, আর সৌন্দর্যের শোভাবর্ধন করা আমার মৌলিক অধিকার। আমি মহান কোনো পুরুষ না। নিজের বউয়ের এমন আবেদনময় রূপ দেখে হুঁশে থাকবো। তবে নেহা, একটা ছোট্ট ছড়ি তোকে আমি বলে নিচ্ছি। নেহা শুধু শুনে যাচ্ছে, কি সব বলছে এই লোক? নিখিল নেহার পুরো কাছে আসার আগে ওর যেন হুঁশ ফিরল। নিজের দিকে তাকিয়ে লজ্জায় মাথা কাটা গেল ওর। নিখিল এগিয়ে আসতে পেছন করে বসে পড়লো। টেনে টুনে যতটুকু পেরেছে শাড়ি ঠিক করে ফেলেছে। ঘুমানোর আগে সেফটি পিন গুলা খুলে পড়েছিল, যার ফলে এখনো ভুগ করতে হচ্ছে। নেহার লজ্জা দ্বিগুণ হলো। লজ্জাবতী পাতার নেই একেবারে নুইয়ে ফেলেছে মাথা। এই ভয়ঙ্কর লজ্জায় পড়তে হবে জানলে সত্যিই শাড়ি পরতো না। নিখিল থামবার পাত্র নয়, মনে হলো নিখিল পুরো ঘোরের মধ্যে আছে। নেহার দিকে এগিয়ে এসেছে পুরোপুরি। নেহা এবার উঠে সরে পড়লো। দরজা দিয়ে বের হয়ে যেতে হবে, না হয় নিখিল আজ যা খুশি একটা করে ফেলতে পারে। নেহা দৌড় দেওয়ার আগে নিখিল ধাপ করে দরজা লক করে ফেললো। নিখিল দুহাত গুজে দাঁড়িয়ে পড়ে দরজার সামনে। নেহা আবার নাক ফুলিয়ে বলল, দেখুন নিখিল ভাই। নিখিলের সোজা সাপটা জবাব, আজ অনেক কিছুই তো দেখিয়েছিস, আর কি কি দেখাতে যাচ্ছিস? দেখা, আমি অপেক্ষা করছি। কোনো তাড়া নেই আজ, যত সময় ইচ্ছে নিতে পারিস। হ্যাঁ বললো, ছি ছি নিখিল ভাই, আপনি। নিখিল ঠান্ডা স্বরে এক ধমক দিল নেহাকে, তারপর বলল, কে তোর ভাই? অনলি কলমি নিখিল, চাইলে জান প্রাণ কলিজা যা খুশি ডাকতে পারিস। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। তো পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।